হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও তো সাউন্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, আর স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ কিনা আগে একটু জানায় দাও দ্রুত। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা শুনতে পাচ্ছ কিনা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ অনেক অনেক বছর পরে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। সেই গত 15 ঘন্টা আগে, দীর্ঘ 15 ঘন্টা আগে তোমাদের সাথে দেখা হয়েছিল। বলো, কি অবস্থা তোমাদের? আবার রিল দেখতে চলে আসলে? গুড। পড়াশোনা মানেই হচ্ছে রিল, পড়াশোনা মানেই হচ্ছে গিয়ে রিল। আসছো সবাই? ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো তাইলে আমরা আস্তে ধীরে শুরু করে দেই। ওকে, বিসমিল্লাহ। সো আমরা আজকে নতুন একটা টপিক আগে শুরু করব, সেইটা হচ্ছে গিয়ে ভাইয়া পৃষ্ঠ শক্তি। যে টপিকটা আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে, আগের দিন আমরা পৃষ্ঠ টান সম্পর্কে পড়েছিলাম, আজকে আমরা পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি নিয়ে পড়ব। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এইটা, সারফেস এনার্জি। এটা বলতে আমরা কি বুঝি? দেখো, গতকালকে আমরা বলেছিলাম যে মনে করো কোনো একটা পাত্র আছে, এই পাত্রের উপরে আমাদের যে তলটা, পানির উপরের যে তলটা, সেই পানির উপরের তলটাই কিন্তু যে সমস্ত কণাগুলা থাকে তাদের কিন্তু একটুখানি, এই তোমরা স্প্যামিং করতেছো কেন? গেল তো মেজাজটা খারাপ হয়ে। এই শিহাব, সাকিব, ইমরান রাজ, এগুলা হচ্ছে ইয়াতে গল্প যখন করব গল্পের মধ্যে দিও, এগুলো এখন করে ডিস্টার্ব করো না। আচ্ছা দেখো, সো ভাইয়া, একদম উপরের যে সমস্ত অণুগুলা থাকে, পৃষ্ঠের যে সমস্ত অণুগুলা থাকে, সেই পৃষ্ঠের অণুগুলার শক্তি কিন্তু আমরা দেখছিলাম গতকালকে তুলনামূলক একটু বেশি থাকে। এবং সবাই কি করতে চায়? সবাই পৃষ্ঠের শক্তিটাকে মিনিমাম করতে চায়। অর্থাৎ শক্তিটাকে মিনিমাম করার জন্য তারা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকেও মিনিমাম করতে চায়। মূল কাহিনী কি ছিল একটু সামারি করে দেই। দেখো, পৃষ্ঠের যে অণুগুলা থাকে, পৃষ্ঠতলের যে অণুগুলা থাকে, পৃষ্ঠতলের অণুসমূহের একটা বিভব শক্তি থাকে, একটা বিভব শক্তি থাকে।
সবাই কি করতে চায়? বিভব শক্তিটা কমাতে চায়, কারণ শক্তি বেশি থাকলে সেটা অস্থিতিশীল। সবাই চায় বিভব শক্তিটা কমাতে। আচ্ছা, সো কমানোর জন্য তারা কি চায়? যে সারফেসে কম পরিমাণ অণু থাকতে চায়। বিভব শক্তি কমানোর জন্য পৃষ্ঠে কম অণু থাকতে চায়, কম অণু থাকতে চায়। আর যদি পৃষ্ঠে কম অণু থাকতে চায়, তাহলে দেখো বেশি অণু থাকলে সারফেস এরিয়া বেশি হবে, আর কম অণু থাকলে সারফেস এরিয়াও কি হবে? কম হবে। সো যদি পৃষ্ঠে কম অণু থাকে তাহলে সারফেস এরিয়া কিন্তু কম হবে। অর্থাৎ সারফেস টেনশন যেটা, সেটা চায় সারফেস এরিয়াটাকে মিনিমাম করতে, তাই না? সারফেস এরিয়াটাকে মিনিমাম করতে চায়। আচ্ছা, ঠিক আছে। তার মানে খেয়াল করো যে উপরে যত অণু তুমি নিয়ে যাবা তত কিন্তু বেশি শক্তি দেওয়া লাগবে। যদি নিচের থেকে কোনো একটা অণুকে তুমি জোর করে উপরের দিকে নিয়ে যাও, উপরের দিকে তুলো, তাহলে ভাইয়া উপরের দিকে অণুটাকে নিয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু এক্সট্রা শক্তি দিয়ে উপরে নিয়ে যেতে হবে। কেউ অটোমেটিক্যালি কিন্তু উপরের দিকে যাবে না। তুমি যখন সারফেস এরিয়াকে বৃদ্ধি করতে চাইবা, দেখো তুমি যদি কখনো চাও যে সারফেস এরিয়া বাড়াবা, দেখো তুমি যদি কখনো চাও যে তুমি সারফেস এরিয়া বৃদ্ধি করবা, তাহলে তোমাকে সারফেসে কি আগের তুলনায় বেশি সংখ্যক অণুকে নিয়ে আসতে হবে না? সারফেসে বেশি সংখ্যক অণুকে আনতে হবে, বেশি অণু আনা লাগবে। এখন কোন অণু কি সারফেসে আসতে চায়? সারফেস এরিয়া তুমি যদি বৃদ্ধি করতে চাও, দেখো ভাইয়া সারফেস এরিয়াটা তুমি যদি বৃদ্ধি করতে চাও, সারফেস এরিয়া তুমি যদি বৃদ্ধি করতে চাও তাহলে সারফেসে বেশি অণু আনা লাগবে। এখন কোন অণু কি চায় যে ইচ্ছা করে সারফেসে চলে যেতে? না, তার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কিন্তু সারফেসে অণুটাকে নিয়ে যাওয়া লাগবে। তাহলে সারফেসে বেশি অণু আনার জন্য কিন্তু এক্সট্রা কাজ করতে হবে বা এক্সট্রা এনার্জি দিতে হবে, এক্সট্রা এনার্জি দিতে হবে। ঠিক আছে? তো কেন এক্সট্রা এনার্জি দিতে হবে? দেখো বুঝছো কিনা, যে যখন তলের ভিতর থেকে কোনো অণুকে তুমি চাও উপরে নিয়ে আসতে, কেন উপরে আনতে চাইবা? কারণ তুমি সারফেস এরিয়াটাকে বৃদ্ধি করতে চাও, সারফেস এরিয়াকে বাড়াতে চাও। সারফেস এরিয়া বাড়ানোর জন্য তোমাকে কিন্তু ভিতর থেকে আরো বেশি পরিমাণ অণুগুলাকে উপরের দিকে নিয়ে আসতে হবে। এখন তুমি যত অণুকে আস্তে আস্তে উপরের দিকে তুলবা, তত কিন্তু তোমাকে এক্সট্রা কাজ করতে হবে, সেটাই বিভব হিসেবে জমা হয়। গুড, স্পন্দন সাহা। তাহলে ভাইয়া আমি মনে করো দেখলাম যে আমাদের ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল যখন তুমি বৃদ্ধি করতে চাও, ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ মনে করো করতে হয় ডেল্টা ডাব্লিউ জুল। ডেল্টা এ পরিমাণ ক্ষেত্রফল বাড়ানোর জন্য যতটুকু কাজ করতে হয় সেটা মনে করো বললাম ডেল্টা ডাব্লিউ। তাহলে বলো তো একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কতখানি কাজ করতে হবে? একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ করতে হবে ডেল্টা ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা এ। এই একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যতটুকু পরিমাণ কাজ করতে হয় সেইটাকেই আমরা বলি সারফেস এনার্জি। এইটাকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি। এক একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যতটুকু তোমার কাজ করতে হচ্ছে, এক একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ কাজ করতে হচ্ছে, সেইটাকেই আমরা বলছি ওই তরলের পৃষ্ঠ শক্তি। ঠিক আছে? তো আমরা এই পৃষ্ঠ শক্তির পরিমাণটা কত, এইটা আমরা এখন বের করতে চাই। তাহলে দেখো পৃষ্ঠ শক্তির সংজ্ঞা কিভাবে আমরা দিব? একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পরিমাণ কাজ করতে হয়, এই যে এখানে সুন্দর মতন সংজ্ঞাটা লেখা আছে। সমষ্ণ অবস্থায় কোন তরলের মুক্ত তল মানে বুঝছো ওপেন সারফেসটা, এই তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ কাজ করতে হয়
তাকেই আমরা বলি ওই তরলের পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, তাইলে এখন আসো আমরা এই পৃষ্ঠ শক্তির মানটা কিভাবে করে পরিমাপ করতে পারি সেইটা চলো একটু দেখি। ঠিক আছে, তো আমরা প্রথমে চলো একটা সারফেস আগে একটু নেই। মনে করো আমাদের কাছে ধরো ভাইয়া এইরকম একটা তরলের সারফেস আছে, বুঝছো? তরলের সারফেস আছে, খুব ভালো কথা, কিন্তু এইখানে সারফেসটা আমি আগে তোমাকে আঁকে দেখাই, দাঁড়াও। এই যে ভিতরের সারফেস হলো এইটা হলো ভিতরকার একটা সারফেস। আচ্ছা ফাইন, খেয়াল করো, মনে করো আমরা একটা ওই যে এর আগের দিন বা ধরো এটাই আমাদের হচ্ছে একটা তরলের লেয়ার। ঠিক আছে, এটা একটা তরলের লেয়ার। এই তরলের লেয়ারের এই পাশে একটা কঠিন পদার্থের সাথে আটকানো, মানে এটা একটা কঠিন পদার্থের দেওয়াল, এইটাও হচ্ছে একটা কঠিন পদার্থের দেওয়াল, এবং ভিতরে ওই পাশেরটাও হচ্ছে একটা কঠিন পদার্থের দেওয়াল। কিন্তু এই পাশের যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা ভাইয়া মুভ করতে পারে। এই পাশের যে দেওয়ালটা দেখছো, এই দেওয়ালটা মুভ করতে পারে। এই দেওয়ালটা বামে ডানে আমরা এটাকে মুভ করাতে পারবো। ঠিক আছে, এই দেওয়ালটাকে আমরা বামে ডানে মুভ করাতে পারবো। আচ্ছা, সো এই খাঁজের ভিতরে এইটুকু অংশের মধ্যে কিন্তু তরল আছে, লিকুইড আছে। এইটুকু অংশের মধ্যে আছে হচ্ছে লিকুইড। যেমন দেখো, লিকুইড থাকলে এই লিকুইড কিন্তু ধরো এই উপরের সারফেসেও থাকবে, লিকুইড কিন্তু আমাদের উপরের সারফেসেও থাকবে, এবং একইভাবে নিচের সারফেসেও কিন্তু লিকুইড থাকবে। দেখো, উপরের লেয়ারেও পানি থাকবে এবং নিচের লেয়ারটাতেও কিন্তু পানি থাকবে। সো এই পুরা লেয়ারটার ভিতরে কিন্তু উপরে নিচে সবকিছু মিলায় পানি আছে, ভিতরটাতে পানি আছে। আচ্ছা, ভালো কথা। তো আমরা এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাকে মনে করো বললাম এটা হলো এল দৈর্ঘ্য। ঠিক আছে, এখন যেটা বলছিলাম যে এই পাশের গেটটা বলো, আর এই পাশের গেটটা বলো, তিনটা গেট কিন্তু ফিক্সড। এই তিনটা দেওয়াল কিন্তু মুভ করতে পারবে না, এই তিনটা দেওয়াল ফিক্সড। মুভ করতে পারবে কারা? মুভ করতে পারবে এই দেওয়ালটা মুভ করানো যাবে। আচ্ছা ঠিক আছে, তো এইটা মুভ করানোর জন্য আমরা কি করলাম? এটাকে ধরে সামনের দিকে টান দিলাম, এই রেল বরাবর এটাকে ধরে সামনের দিকে টান দিলাম। এখন বলো তো, যদি আমি এটাকে ধরে টান দেই, তাহলে এই তরলের পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি আর আগের মতন থাকবে, নাকি আগের থেকে একটু বেড়ে যাবে বলো তো? যখন আমি এইটাকে ধরে টান দিব, তখন বলতো এর উপরের যে সারফেস এরিয়াটা সেটাও একটু বৃদ্ধি পাবে, এবং নিচের তলের যে সারফেস এরিয়াটা ওইটাও কিন্তু একটু বৃদ্ধি পাবে, তাই না? উপরের যে লেয়ারটা সেটাও যেমন বৃদ্ধি পাবে, ওইটার যে সারফেস এরিয়াটা সেটাও যেমন বৃদ্ধি পাবে, নিচের যে পানিটা আছে, নিচের তলের যে পানিটা আছে সেটাও কিন্তু প্রসারিত হয়ে ওইখানেও সারফেস এরিয়া বৃদ্ধি পাবে। এখন খেয়াল করো, আমরা তাহলে যেটা করলাম, এই গেটটাকে টেনে আমরা হচ্ছে মনে করো এই জায়গাতে নিয়ে আসছি। এই গেটটাকে আমরা টেনে এই জায়গাতে মনে করো নিয়ে আসছি, এটাকে টেনে এই জায়গাতে নিয়ে আসছি। কতটুকু পর্যন্ত প্রসারিত করছি? মনে করো প্রসারিত করছি বি পরিমাণে আমরা এটাকে প্রসারিত করছি। এখন এই প্রসারণের জন্য তো আমাদের একটা কাজ করা লাগছে। দেখো, পৃষ্ঠ শক্তি হিসাব করতে চাই। পৃষ্ঠ শক্তিটা কি বলছিলাম? যে এস সমান হচ্ছে কতটুকু কাজ করা লাগলো একক ক্ষেত্রফল বৃদ্ধিতে। তো আমরা এটা ক্যালকুলেট করতে চাই, সেই কারণে
এই যে ক্ষেত্রফলটা বৃদ্ধি করলাম এটাতে কতটুকু কাজ আমাদের করতে হয়েছে এইটা আমরা আগে বের করতে চাচ্ছি। এখন ভাইয়া খেয়াল করো, যখন আমি এটাকে ধরে বৃদ্ধি করলাম তখন কিন্তু আমাদেরকে একটা বল দেওয়া লাগছে। এখন এই বলটা আসলে কতটুকু? এই বলটা হচ্ছে ওই যে পৃষ্ঠটানের কারণে যতটুকু বাধা পাওয়া হয়েছে সেই বাধাটাকে অতিক্রম করতে আমাদের যত বল দিতে হয়েছে সেই বল দ্বারা কৃত কাজটাই আমরা এখানে কিন্তু বের করতে চাই। কি বললাম দেখো, আমাদের এইখানে যে তরলের সারফেসটা আছে এই সারফেসটা বলতো কি করবে? এই সারফেসটা কি উপরের যে লেয়ারটা আছে, উপরের যে পানির পৃষ্ঠটা আছে, এই উপরের পানির পৃষ্ঠটা কিন্তু এই দৈর্ঘ্য বরাবর একটা পৃষ্ঠটান বল দিবে এফ, এবং নিচেও যেহেতু একটা সারফেস আছে সেই নিচের সারফেসটা বরাবরও কিন্তু দেখা যাবে যে একটা বল সে দিবে এফ। এই এফ বলের মান কত বলতে পারো? এই এফ বলের মান হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান ইনটু হচ্ছে এল। কেন এল? কারণ দেখো এখানে তো এই যে এই পুরা দৈর্ঘ্যটা ছিল এল, এই যে পুরা দৈর্ঘ্য যদি এল হয় পুরা দৈর্ঘ্য এল, তাহলে এখানে আমাদের যতটুকু পৃষ্ঠটান জনিত বল কাজ করছে সেটা হচ্ছে উপরে একটা পৃষ্ঠ আছে ভাইয়া, নিচে একটা পৃষ্ঠ আছে। সো উপরের পৃষ্ঠ যে পৃষ্ঠটান জনিত বল দিল সেটা হলো টি ইনটু এল, এবং নিচের যেই তলটা আছে, নিচের যেই তলটা আছে সেটাও যে পরিমাণ বল দিচ্ছে সেটাও কিন্তু আমাদের পৃষ্ঠটানজনিত বল টি ইনটু এল। এটা কি তোমরা বুঝতে পারছো কিনা দেখো, যে উপরের একটা তল আছে, উপরে একটা পৃষ্ঠ আছে এবং নিচে একটা পৃষ্ঠ আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ফারদিন পাইল, আমি তো এটাই বললাম। তো চেঞ্জ পাচ্ছ কোথায়? চেঞ্জ পাইলা কোথায়? একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজকে ওই তরলের পৃষ্ঠ শক্তি বলে, এটাই তো পড়ালাম আমি। দেখো মনোযোগ দাও, ক্লাসে ফোকাস করো। তাহলে দেখো উপরে আমাদের যে বলটা কাজ করছে, দেখো এই বলটা হচ্ছে টি ইন্টু এল, এবং নিচের যে তলটা সেই তলটার জন্য আমাদের টি ইন্টু এল। এই যে মনে করো এই যে বইটা, সাপোজ এইখানে যেই গেটটা আছে এই গেটটাকে টেনে লম্বা করা যায়, ঠিক আছে? উপরের সারফেসেও তরল আছে, নিচের সারফেসেও তরল আছে, ঠিক আছে? এখন আমি যখন এই গেটটাকে ধরে বৃদ্ধি করব তখন বলতো এই তরলটা কি এই পুরা এরিয়া জুড়ে সামনের দিকে আগায় আসবে না? যদি এই এই এটা একটা গেট হয়, এই গেটটাকে যদি ধরে সামনের দিকে আমি টেনে আগায় নিয়ে আসি তাহলে কি হবে? তরলটা আরো বড় এরিয়া জুড়ে ছড়াই পড়বে না? হ্যাঁ, তাহলে দেখো এরিয়া কিন্তু মুক্ত তলের যে ক্ষেত্রফল বা সারফেস এরিয়া কিন্তু পাওয়া যাবে টোটাল দুইটা। একটা হচ্ছে এই এই পাশে উপরের দিকে একটা সারফেস এরিয়া বাড়লো, এবং একই সাথে নিচের দিকেও কিন্তু একটা সারফেস এরিয়া বাড়লো। তো যখন পৃষ্ঠটানজনিত বল কাজ করবে তখন কয়টা পৃষ্ঠটান বল কাজ করবে? দেখো এইখানে আমাদের একটা কিনার আছে, এখানে একটা দৈর্ঘ্য আছে, এবং এই জায়গাতে কিন্তু আরেকটা দৈর্ঘ্য আছে। সো যখন এটাকে ধরে তুমি সামনের দিকে টান দিবা তখন কিন্তু এফ সমান সমান টি ইন্টু এই যে এল, এই এল বরাবর একটা বল কাজ করবে এবং এই এল বরাবর একটা বল কাজ করবে। সো আমাদের খেয়াল করো যখন এটাকে ধরে টান দেয়া হচ্ছে তখন এই তরলের পৃষ্ঠটা কি করবে? এই গেটটাকে ওইদিকে যেতে দিবে না, ওই গেটটার দিকে উপরের পৃষ্ঠটা একটা পৃষ্ঠটান দিবে, নিচের পৃষ্ঠটাও একটা পৃষ্ঠটান দিবে। সো উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ দুইটা মিলে কিন্তু একটা 2F পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে খেয়াল করো টোটাল যে বলটা কাজ করবে, যদি আমি এটাকে এখন সমবেগে সামনের দিকে টানতে চাই, সমবেগে যদি আমি এই গেটটাকে সামনের দিকে টানতে চাই তাহলে আমাকে কিন্তু সমবেগে টানতে হলে আমাকে টোটাল দুইটা পৃষ্ঠটান বলকে ব্যাকআপ দিতে হবে। সো 2 ইন্টু টি এল। কেন 2 ইন্টু টি এল? কারণ একটা হচ্ছে উপরের যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, উপরের লেয়ারটার উপরেও একটা পৃষ্ঠটান বল কাজ করছে, নিচের লেয়ারের মধ্যেও কিন্তু একটা পৃষ্ঠটান বল কাজ করছে। যখনই তুমি এটাকে টেনে দৈর্ঘ্যটা বৃদ্ধি করলা তখন উপরের পৃষ্ঠটা একটা পৃষ্ঠটান বল দিচ্ছে, নিচের পৃষ্ঠটাও একটা পৃষ্ঠটান বল দিচ্ছে তরলের দিকে। সো এই দুইটা পৃষ্ঠটানজনিত বল যোগ করে আসতেছে 2 ইন্টু টি এল। এই পরিমাণ বল যদি আমি দেই তাহলে কিন্তু আমি সমবেগে এই গেটটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের টোটাল যে কাজটা করতে হচ্ছে, ডাব্লিউটা করতে হচ্ছে, বাহ্যিক বল কত দেওয়া লাগলো? 2 ইন্টু টি ইন্টু এল, এই পরিমাণ বাহ্যিক বল দিতে হলো। কতটুকু সরণ ঘটানো হয়েছে? বি সরণ ঘটানো হয়েছে।
এটা হলো কৃতকাজ। দেখো বল গুণ সরণ, এই যে বল দিছি 2 ইন্টু TL এবং সরণ হয়েছে বি, তাহলে এই পুরাটা হলো আমাদের কৃতকাজ ডেল্টা ডাব্লিউ। এখন আসো তো এরিয়ার বৃদ্ধি কতটুকু হলো, এটা কোন এরিয়াটা বলো তো, এইটা কোন এরিয়াটা? এই এরিয়াটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন পৃষ্ঠতল কি আমাদের এই এক জাস্ট উপরের পৃষ্ঠতলটা বৃদ্ধি পাইলো না, নিচের পৃষ্ঠতলটাও কিন্তু বৃদ্ধি পাইছে। সো টোটাল ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল বলতো? উপরের যে পৃষ্ঠতলটা বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে L ইন্টু বি, এবং নিচে যে ইয়াটা বৃদ্ধি পাইছে, ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে, এটাও হচ্ছে L ইন্টু বি। তাহলে টোটাল দেখো আমরা যদি হিসাব করি 2 ইন্টু টি ইন্টু এল বি ডিভাইডেড বাই 2LB। সো বিবি কাটো, LL কাটো, 2 কাটো, দেখো এস এর মান আসছে টি এর সমান, এস এর মান আসছে টি এর সমান। অর্থাৎ পৃষ্ঠটানের যে সংখ্যাগত মান এবং আমাদের পৃষ্ঠ শক্তির যে সংখ্যাগত মান, এই দুইটা সংখ্যাগত মান কিন্তু একই রকম, কিন্তু দুইটার একক আলাদা আলাদা, কিন্তু এককটা আলাদা আলাদা। বি কোনটা? বি হচ্ছে কতটুকু এই গেটটাকে টেনে কতটুকু সরানো হয়েছিল, এটা হচ্ছে বি। তাহলে খেয়াল করো আমাদের এই এস যেটা, এই এসটা হচ্ছে কিন্তু পৃষ্ঠ শক্তি। বলতো এই পৃষ্ঠ শক্তির একক কি হবে? একক কি হবে? এই সমীকরণের দিকে তাকাও, জুল এটা হচ্ছে কাজ, নিচে এরিয়া, তাহলে জুল পার মিটার স্কোয়ার, এইটা কিন্তু আমাদের পৃষ্ঠ শক্তির একক। অন্যদিকে এই পৃষ্ঠ টানের একক কি ছিল বলতো? নিউটন পার মিটার। সো আমরা একটা জিনিস প্রমাণ করলাম, সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তির যে মান সেটা পৃষ্ঠ টানের সংখ্যাগত মানের সমান সমান হবে, সমান সমান হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো তাইলে দেখো এই প্রশ্নের এই প্রমাণটা তোমাদের খ নাম্বার প্রশ্নের জন্য দিতে পারে, এই প্রমাণটা তোমাদের খ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু দিতে পারে। ঠিক আছে, খ এর জন্য এটা কিন্তু দিতে পারে। আসো পুরাটা একবার রিক্যাপ করতেছি, মনোযোগ দাও, খেয়াল করো। আমাদের একটা তরলের খণ্ড, আমরা একটা অংশ নিছি, এইখানে দেখো একটা পাত্রের মধ্যে একটা তরল পদার্থ নিছি। তো এই তরল পদার্থের আমাদের কিন্তু খেয়াল করো উপরে, বা তুমি একটা একটা বুদবুদ চিন্তা করতে পারো, একটা বুদবুদ চিন্তা করতে পারো। সো এই বুদবুদটার ক্ষেত্রে দেখো যে ফিল্মটা, এটা খুব পাতলা একটা ফিল্ম তৈরি হয়েছে। তো যে কোনো একটা তরল আমরা এই স্ট্রাকচারের মধ্যে আগে বসাইছি, এখানে 3টা গেট ছিল ফিক্সড, এই যে 3টা গেট ছিল ফিক্সড, আর একটা গেট আমরা মুভ করতে পারি। তো যখন আমি এটাকে ধরে টান দিব সামনের দিকে, তখন কিন্তু এই সারফেস এরিয়াটা বৃদ্ধি পাবে। তো আমরা আসলে বের করতে চাই ওই ডেল্টা এ পরিমাণ এরিয়া বৃদ্ধির জন্য কি পরিমাণ কাজ করতে হয়েছে। এখন কাজ মানে কি? বল গুণ সরণ। সো আমরা দেখব যখন এটাকে সামনের দিকে প্রসারিত করব, তখন এই পৃষ্ঠটান বলটা আমাদের কি পরিমাণ বাধা দেয়। সো উপরের যে সারফেসটা সেটা একটা পৃষ্ঠটান দিবে, নিচেও একটা সারফেস আছে, এটাও একটা পৃষ্ঠটান দিবে। তাহলে টোটাল যে পৃষ্ঠটান সেটা হবে 2 ইন্টু TL। ঠিক আছে, 2 ইন্টু TL। এখন কাজ সমান সমান কি? কাজ সমান সমান হচ্ছে বল গুণ সরণ। তাহলে কাজ সমান সমান হচ্ছে বল গুণ সরণ। দেখো বল এফ এবং বিটাও কিন্তু এই দিকে প্রসারিত হয়েছে। তাহলে বল গুণ সরণ যদি দাও, তাহলে কৃত কাজ কতটুকু করতে হচ্ছে এই এরিয়াটা বৃদ্ধি করার জন্য? 2 ইন্টু টি ইন্টু LB। এই যে দেখো আমরা ডাব্লিউ এর মানটা এটা বসায় নিলাম, এবং এরিয়া কতটুকু বাড়ছে? উপরে এইটুকু একটা, উপরের দিকে একটা এই এরিয়া বাড়ছে, এবং একই এরিয়া দেখো নিচের দিকেও কিন্তু বাড়ছে, নিচের দিকেও কিন্তু বাড়ছে। সো টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল? আমাদের উপরে বাড়ছে LB, নিচেও বাড়ছে LB, টোটাল দুইটা যোগ করে কাটাকাটি করে আমরা দেখালাম এস আর টি হচ্ছে পরস্পর সমান সমান। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা গুড। তাইলে আমরা বুঝলাম পৃষ্ঠ শক্তি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, পৃষ্ঠ শক্তি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। এই প্রশ্নটা একটু তুলে ফেলো তো। একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ 0.01 মিটার থেকে বাড়িয়ে 0.1 মিটার করা হয়, এই প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ সম্পন্ন হলো? এই প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ সম্পন্ন হলো? একটা সাবানের বুদবুদ, মনে করো তুমি ফুলাচ্ছ, ওই যে ফু দিয়ে যে বুদবুদগুলোকে বড় করা যায়, তো যখন ফু দিয়ে বড় করতেছো, তখন একদম শুরুতে সাবানের যে বুদবুদ ছিল সেটা হচ্ছে ধরো তার ব্যাসার্ধ ছিল 0.01, ফু দিয়ে তুমি সেটাকে 0.1 মিটার করে ফেলছো, তো একটা কাজ করছো না?
যখন ফু দিছো তখন কিন্তু একটা কাজ সম্পন্ন হয়েছে। সো এই কাজের ফলে এটা কিন্তু প্রসারিত হলো। তো আমরা বের করতে বলছে যে এই প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। ঠিক আছে, সাবানের দ্রবণের পৃষ্ঠটান দেওয়া আছে। খেয়াল কইরো, পৃষ্ঠটান যদি দেওয়া থাকে, পৃষ্ঠটানের মানটাই কিন্তু আসলে পৃষ্ঠ শক্তির মানের সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো, আমরা মূলত কি হলো কাহিনী, একটা সাবানের বুদবুদ আছে, এই বুদবুদের ব্যাসার্ধ হচ্ছে শুরুতে এই স্মল আর ইকুয়ালস টু 0.01 মিটার। আমরা কি করতে চাই, এই সাবানের বুদবুদের যে ব্যাসার্ধটা এটা বড় করতে চাই। সো ব্যাসার্ধ বড় করলে সাইজও বড় হয়ে যাবে, ব্যাসার্ধ করতে চাই 0.1 মিটার। তো যখন আমরা বুদবুদের এই ছোট অবস্থা থেকে বুদবুদটাকে বড় করতে চাই, স্বাভাবিকভাবেই এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু বাড়বে। আমরা দেখছি পৃষ্ঠ শক্তি সমান সমান হচ্ছে কৃতকাজ ডিভাইডেড বাই ক্ষেত্রফলের পরিবর্তন। সো আমরা যখন কৃতকাজ বের করতে যাব তখন আমরা জাস্ট এস কে ডেল্টা এ এর সাথে গুণ করব। ভাইয়া অঙ্ক করা খুবই সহজ। দেখো আমাদেরকে বলছে যখন এইটা বড় হয়ে যাবে তখন কি পরিমাণ কাজ করতে হবে। এখন কাজ আসলে কেন করা লাগবে, কারণ এখানে প্রথমে যখন এখানে হচ্ছে যে পৃষ্ঠতল ছিল, এখন কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে গেছে না? তো ক্ষেত্রফল যত বাড়বে, যত স্ট্রেচ হবে বা ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, তত বেশি কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, মানে ওই অণুগুলার বিভব শক্তি তত বেশি বাড়াতে হবে। তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেই কৃত কাজ সমান সমান হচ্ছে এস ইন্টু ডেল্টা এ। তাহলে আমরা সবার আগে তাহলে দেখব এস এর মান তো আমার প্রশ্নে একরকম দেওয়াই আছে, কারণ টিও থাকা যে কথা, এস এর মানও থাকা একই কথা। সো আমরা এখানে টি এর মানটাই বসাই দিতে পারবো ইন্টু ডেল্টা এ। এখন কথা হচ্ছে টি এর মান জানি 26 ইন্টু 10⁻³ কিন্তু ডেল্টা এ কত এটা কিভাবে বের করব? ডেল্টা এ মানে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের চেঞ্জ। তাহলে এই চেঞ্জটা আমরা কেমনে বের করব? দেখো প্রথমে আগে আসো, এইটার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল A1 সেটা হচ্ছে 4πr²। ঠিক আছে, এইটার যে ক্ষেত্রফল সেটা কত? 4πR²। তাহলে আমাদের বলো তো এই চেঞ্জটা কতটুকু হলো, ডেল্টা এটা কতটুকু হবে? ডেল্টা এ হচ্ছে এই যে বড়টা মাইনাস ছোটটা। সো আমাদের 4π ইন্টু R² মাইনাস 4π ইন্টু r²। দেখো ভাইয়া 4π কমন নিলে R² মাইনাস r², এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন। সো এইটুকু পরিবর্তনের জন্য কতটুকু কাজ করতে হবে সেইটাই আমরা বের করতে চাই। নাফিসার ক্লাস করা লাগবে না তোমার, স্প্যামিং করে যাচ্ছে, বুঝছি ভাইয়া। দেখো তাইলে আমরা এখান থেকে ডেল্টা এ সমান যেটা পাই, লক্ষ্য করো 4π R² মাইনাস r²। এই দেখো এবার আমরা এখানে জাস্ট ক্যালকুলেট ভ্যালু বসাই দিলেই হয়ে গেল, ইন্টু 4π R এর মান কত? 0.1² মাইনাস r হচ্ছে 0.01²। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু ভাইয়া W এর ভ্যালু কত বের করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো তো বুঝেছো কিনা? এইটা ক্যালকুলেট করে দেখো কত আসে। 0.1² মাইনাস 0.01² ইন্টু 4π ইন্টু 26 ইন্টু 10⁻³ সো এইটা আসতেছে 0.003 0.00323 জুল। এত জুল কাজ করতে হবে যদি আমি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এতটুকু বাড়াতে চাই। পারফেক্ট। আচ্ছা এইবার আসো আমরা বড় তরলের ফোঁটাকে ছোট ছোট তরলের ফোঁটায় পরিণত করতে চাই। তার মানে কি? মনে করো আমাদের কাছে একটা বড় তরলের ফোঁটা আছে, এই বড় তরলের ফোঁটাটার ব্যাসার্ধ হচ্ছে R। আমরা এটাকে কি করতে চাই? আমরা এটাকে অনেকগুলা ছোট ছোট তরলের ফোঁটায় পরিণত করতে চাই। মনে করো n সংখ্যক তরলের ফোঁটায় পরিণত করতে চাই যাদের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে
স্মল আর। সো বড় একটা তরলের ফোঁটাকে আমরা ছোট ছোট তরলের ফোঁটায় পরিণত করতে চাই। ভাইয়া এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, খুব মনোযোগ দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই পার্টে। সো আমাদের টার্গেটটা কি বুঝছো? বড় তরলের ফোঁটাকে ছোট ছোট তরলের ফোঁটায় পরিণত করতে শক্তির প্রয়োজন কত? এখন প্রথম প্রশ্ন যে ভাইয়া বড় তরলের ফোঁটা আছে, এটাকে ছোট ছোট করব, এর জন্য আবার শক্তি লাগবে কেন? এর জন্য আবার শক্তি লাগবে কেন? উত্তর হলো, বলতো এইটার যে আয়তন আর এতগুলার যে আয়তন, বলতো কোনটার আয়তন বড়? একটু কমেন্টে জানাও তো, কোনটার আয়তন বড়? একটু কমেন্টে জানাও তো। বড় গোলকটার আয়তন বড়, নাকি এই সবাই মিলে যেই আয়তনটা সেই আয়তনটা বড়? বলতো কোনটার আয়তন বড়? বড় গোলকটার আয়তন বড়, নাকি এইটাকে ছোট ছোট করে যে আমরা অণু বানালাম এই সবার একত্রে আয়তন বড়? ভেরি গুড। তাসিন, ইমরান, আরিফুল, বিধান রায় আবার উল্টা উত্তর দিছে, ওমর, মাহমুদ, সবগুলার কিন্তু সমান। এখানের আয়তন যা ভাইয়া, এইটার আয়তন যদি 1 হয়, এই সবগুলার আয়তন যদি 2 হয়, দুইটার আয়তন কিন্তু সমান সমান। কারণ দেখো ভাই, খেয়াল করো, এখানে তরলের যে পরিমাণ আছে, এদেরকে টুকরো টুকরো করে যখন আমি বানাবো, তখন এই পুরাটা সবাই মিলে সবার যে টোটাল আয়তন, মানে এদেরকে একসাথে গড়লে তো এই আয়তনটাই পাবো, কারণ এদেরকে ভেঙেই এদেরকে করা হয়েছে। তাহলে টোটাল যে আয়তনটা, সেই আয়তন কিন্তু দুইটার সেম সেম থাকবে, সেম সেম থাকবে। ঠিক আছে নোভা? না, ছোটগুলার না ভাইয়া, আয়তনের কথা বলছি, আয়তন। সো এইটার আয়তন যা, এদের সবার আয়তন কিন্তু একই রকম, কারণ পদার্থের পরিমাণ দুই জায়গায় সেম, পদার্থের পরিমাণ দুই জায়গায় সেম। দেখো আমরা জানি এম সমান সমান কিন্তু রো ইন্টু ভি, ভি সমান সমান কি লেখা যাবে? এম ডিভাইডেড বাই রো না? এম ডিভাইডেড বাই রো না? তো বলো তো এইটুকুর ভর যা, এদের সকলের একত্রে ভর তো একই রকম, দুইটা তরলের ঘনত্ব একই রকম, তাহলে এই পুরাটার আয়তন যা, এই সবগুলা মিলে এদের আয়তনটাও কিন্তু একই রকম হবে, ভিটাও কিন্তু সেম সেম হবে। কথা কি ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, তাইলে আমাদের বলতো এই পুরা গোলকটার আয়তন কত? 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউ। আমরা জানি গোলকের আয়তনের সূত্র এইটা, সমান সমান বলতো আমাদের যখন এই ছোট্ট ছোট্ট গোলকগুলো আছে, এদের সবার আয়তন কত হবে? একটা ছোট গোলক যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এরকম কতগুলা ছোট ছোট ফোঁটা আছে, এন সংখ্যক ফোঁটা আছে। সো পুরাটার যে আয়তন এবং ওই ছোট্ট গোলকগুলা যে মোট আয়তন, এরা দুইটা কিন্তু পরস্পর সমান সমান। 4/3 পাই কেটে দিলাম দুই পাশ থেকে, তাহলে থাকলো আর কিউব ইকুয়ালস টু এন ইন্টু স্মল আর কিউব। আচ্ছা, ভালো কথা। অর্থাৎ ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর রিলেশনটা কি সেইটা কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, এখন ভাইয়া খেয়াল করো, যখন আমরা বড় গোলকটা থেকে ছোট গোলকে পরিণত করলাম, তখন একটু বলো তো, আয়তন সেম ঠিক আছে, কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলও কি সেম আছে, নাকি এইটা চেঞ্জ হয়ে গেছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা কি সেম আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? তোমাকে আমি একটা এক্সাম্পল আগে দেই। মনে করো আমাদের কাছে এরকম একটা ইট আছে, মনে করো ভাইয়া আমাদের কাছে একটা ইট আছে, আমি তো ছবি টবি ভালো আঁকতে পারি না, একটু বুঝে নিও আর কি। এটা একটা ইট আছে। এইবার ভাই আমি কি করলাম জানো? এইবার এটাকে মাঝখান দিয়ে দুইটা টুকরা করলাম, বুঝছো? মাঝখান দিয়ে আমি এটাকে দুইটা টুকরা করলাম। তো বলো তো ভাইয়া, দুইটা টুকরো করার পরে এইখানে আমরা একটা টুকরা পাবো এইরকম, এবং আর একটা টুকরা পাবো পাশাপাশি, তাই না? এরকম পাবো। এখন ভাইয়া বলো তো দেখি, যে এই বড় এইটাকে যখন আমরা দুইটা টুকরায় পরিণত করলাম, তখন কি আমাদের আয়তনের কোনো পরিবর্তন হয়েছে? উত্তর হলো না ভাইয়া,
আয়তন আগের মতনই আছে। এইটার যে টোটাল আয়তন, এই দুইটার টোটাল আয়তনের যোগফল বড়টার সমান। কিন্তু ভাইয়া এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু আর আগের মতন নাই। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বলবা ভাইয়া কেমনে? চলো আমরা একটা কাজ করি, আমরা একটা রং মিস্ত্রি নিয়ে আসি। সেই রং মিস্ত্রিকে বলি যে ভাই তুমি এই ঘনবস্তুটার চারিদিকে যতগুলা পৃষ্ঠ আছে তুমি কালার করো। তো বেচারা কি করলো, এই পাশে কালার করলো, এই পাশে কালার করলো, তারপরে উপরের দিকে কালার করলো, এই ডান পাশে কালার করলো এবং পিছনের দিকেও কালার করলো। এখন যখন কালার করা শেষ, তারপরে তুমি কি করলে, এটাকে মাঝখান থেকে দুইটা টুকরা করে ফেললা, এইরকম দুইটা টুকরা করে ফেললা। বলো তো কালারগুলা কিন্তু এর গায়ে এভাবে লেগে থাকবে, কালারগুলা এর গায়ে লেগে থাকবে। আচ্ছা নিচেও আমরা তল ছিল, নিচেও আমরা দিছি, নিচেও এটা ছিল, উপরেও এটা ছিল। দেখো কালারগুলা যেই যেই পৃষ্ঠে লেগে থাকবে সেই সেই পৃষ্ঠগুলো আমি কালার করতেছি, কালারগুলা যেই যেই পৃষ্ঠে লেগে থাকবে সেই সেই পৃষ্ঠগুলো আমি কিন্তু কালার করতেছি। এখন বলো তো যখন দুইটা টুকরা করা হলো তখন কোন দুইটা পৃষ্ঠে একদম নতুন ভাবে তুমি দেখবা যে ওই জায়গাগুলা কালার করা হয় নাই? এই পাশে একটা পৃষ্ঠ উন্মুক্ত হবে এবং এইটারও ডান পাশের একটা পৃষ্ঠ উন্মুক্ত হবে যেখানে দেখা যাবে কালার যায় নাই। কেন কালার যায় নাই? ও তো আগে পুরাটা পৃষ্ঠই কালার করছিল, তাহলে ভাঙার পরে কেন কালারটা এখানে পৌঁছালো না? কারণ সহজ জিনিস, আমাদের আগে তো এই পৃষ্ঠ ছিলই না। আগে তো এই পাশের যে পৃষ্ঠটা, এই পাশের যে পৃষ্ঠটা, এটা এটা তো আগে ছিল না, এটা তো ভাঙার পরে নতুন উৎপন্ন হলো। একইভাবে একইভাবে এইটার জন্যও দেখো এই পাশের যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা তো আগে ছিল না, এটা ভাঙার ফলে নতুন করে এই পৃষ্ঠটা তৈরি হলো। তাহলে যখন আমি একটা বড় টুকরাকে ছোট ছোট টুকরায় পরিণত করলাম তখন কিন্তু সারফেস এরিয়াটা আগের তুলনায় বেড়ে যায়। কারণ আগে যেই সারফেসগুলো ভিতরে ছিল, আগে যেই তরলগুলা ভিতরে ছিল, টুকরা করে ফেলার ফলে এই ভিতরের অণুগুলা কিন্তু এখন দেখো জোর করে সারফেসে চলে আসতে বাধ্য হয়েছে। তাহলে বড় টুকরাকে ছোট টুকরায় পরিণত করলে কি হয়? সারফেস এরিয়া বৃদ্ধি পায়। এইটা কি বুঝতে পেরেছো? একটু বলো তো, এইটা কি বুঝছি? ভেরি গুড। তাইলে বলো তো যখন আমরা একটা গোলক নিলাম, যখন আমরা এইরকম একটা গোলক নিলাম, ভাইয়া চিন্তা করে দেখো তো এই গোলকের ভিতরে অণুগুলো আগে কেমন ভাবে ছিল? অণুগুলো আগে ধরো এইরকম এরকম করেছিল। এই গোলকের ভিতরে আমাদের অণুগুলা আগে মনে করো এরকম এরকম করেছিল, সবাই মিলে, মানে আমি এগুলা জাস্ট কেমন আঁকতেছি যে সবাই মিলে তো বড় অণুটা ছিল। এখন চিন্তা করো আগে শুধুমাত্র এই এই ছোট্ট অণুটার আগে শুধুমাত্র এইটুকু অংশ পৃষ্ঠে ছিল, এইটুকু অংশ পৃষ্ঠে ছিল, এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ পৃষ্ঠে ছিল। কিন্তু দেখো এইটুকু অংশ কিন্তু পৃষ্ঠের মধ্যে ছিল না, তারা ইনসাইডে ছিল, তারা ভিতরে ছিল। এইটা কিন্তু পৃষ্ঠে, এরা পৃষ্ঠে, এরা পৃষ্ঠে। যখনই তুমি এটাকে আলাদা করে ফেললা তখন কিন্তু এদেরকে যখন এরা যখন ধরো আলাদা আলাদা করে বেরোচ্ছে, এরা যখন আলাদা আলাদা করে বেরোচ্ছে, এখন কিন্তু ভাইয়া এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগের থেকে বেড়ে গেল। কেন? কারণ আগে পৃষ্ঠে এতটুকু অংশ ছিল, এখন পৃষ্ঠের মধ্যে পুরা অংশটাই চলে আসছে। তাহলে টোটাল পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল এটা কি আর আগের মতন থাকলো না বেড়ে গেল বলো তো? যখন তুমি বড় গোলকটাকে ছোট ছোট গোলকে পরিণত করলা তখন কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগের থেকে বৃদ্ধি পেল। সবাই ক্লিয়ার কিনা 100% একটু জানাও। তাইলে বড় গোলক থেকে যখন আমরা ছোট গোলকে পরিণত করব তখন কিন্তু সারফেস এরিয়া বাড়বে। তাহলে যদি সারফেস এরিয়া বাড়ে, বড় গোলক থেকে যখন আমি ছোট ছোট গোলকে কনভার্ট করব, আচ্ছা এটা এই পাশেই দেই যে এইখানে আমাদের সারফেস এরিয়া কম, এইখানে আমাদের সারফেস এরিয়া কম। যখন আমি এটাকে ছোট ছোট গোলকে পরিণত করলাম তখন কিন্তু আমাদের এস এ মানে সারফেস এরিয়া এটা কিন্তু তখন বেশি হয়ে গেল, সারফেস এরিয়া কিন্তু বেশি হয়ে গেল। ক্লিয়ার? বেড়ে গেল। এক্সিলেন্ট, ভেরি গুড। তাইলে বলো তো যখন এটা সারফেস এরিয়া বেশি হয়ে গেছে
এখানে সারফেস এরিয়া কম ছিল, এখানে সারফেস এরিয়া বেশি হয়ে গেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগের তুলনায় বেড়ে গেছে। এখন বলো তো, যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে তাহলে কাজ বেশি করতে হয় না? কতটুকু কাজ করতে হবে? ডাব্লিউ সমান সমান কাজ সমান সমান হচ্ছে, ওই যে দেখো এস এর সূত্র কি ছিল? পৃষ্ঠ শক্তি সমান ছিল ডাব্লিউ ডিভাইডেড বাই ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে যখন এই বড় গোলকটাকে আমি ছোট ছোট গোলকে পরিণত করব, তখন টোটাল যে পরিমাণ কাজ করতে হবে সেই ডাব্লিউ সমান সমান হচ্ছে এস ইন্টু ডেল্টা এ। যেখানে এই ডেল্টা এটা কি ভাইয়া? ডেল্টা এ হচ্ছে বড় গোলক থেকে ছোট গোলকে পরিণত করার ফলে কতটুকু এরিয়া চেঞ্জ হয়েছে। সো যতটুকু এরিয়া চেঞ্জ হলো সেইটা ইন্টু এস হচ্ছে আমাদের ডাব্লিউ। ঠিক আছে, সেইটা ইন্টু এস হচ্ছে আমাদের ডাব্লিউ, কৃত কাজ। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আসো আমরা একটু দেখি যে ক্ষেত্রফলের পরিবর্তনটা আসলে কতটুকু করে হচ্ছে। আচ্ছা, এখান থেকে বলো তো আর সমান আমরা কি লিখতে পারি? আর সমান লিখতে পারি এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। কি করলাম? ওই যে আমরা কিউব রুট করে ফেললাম দুই পাশে, এটা হয়ে গেল ক্যাপিটাল আর, আর কিউব রুট করলে এটা এন থাকলো, আর এখানে জাস্ট আর এর পাওয়ার থেকে গেল। আচ্ছা, এখন বলো তো বড় গোলকের ক্ষেত্রফলটা কত? বড় গোলকের ক্ষেত্রফল কত? দেখো ভাইয়া, বড় গোলকের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার না? ইয়েস। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বড় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা লিখলে একটু ভালো হয়। বড় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এইটা কত হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। ঠিক আছে। এবং বলতো ছোট গোলকগুলোর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা সমান সমান কি হবে? দেখো ছোট গোলক যেহেতু 4 পাই স্মল আর স্কয়ার, টোটাল এরকম কয়টা আছে? টোটাল আছে এন সংখ্যক। তাহলে এন সংখ্যক ছোট ছোট পানির ফোঁটায় যেহেতু তুমি পরিণত করছো, তাইলে দেখো ছোট একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, এইটাকে আমরা এন দিয়ে গুণ করে ফেললাম, তাতে করে আমরা সবগুলা গোলকের টোটাল যেই পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা পেলাম। ঠিক আছে, সেটা পেলাম। আচ্ছা, গেল। তাহলে বলতো টোটাল আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তন কত? সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তন কত? সো ভাইয়া পরিবর্তন হচ্ছে, দেখো এন ইন্টু 4 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এখান থেকে আমরা চাইলে 4 পাই কমন নিতে পারি, তাহলে থাকে স্মল এন ইন্টু আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। এটা হলো ক্ষেত্রফলের পরিবর্তন ডেল্টা এ। তাইলে দেখো কতটুকু কাজ করতে হবে বড় গোলককে ছোট গোলকে পরিণত করতে? কতটুকু কাজ করতে হবে? কাজ সমান সমান এস ইন্টু ডেল্টা এ। সো খেয়াল করো, এস ইন্টু 4 পাই এন স্মল আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। সূত্র তুমি মুখস্থ করার দরকার নাই, আমরা যখন ম্যাথ করব তখন আসলে এই প্রসেসগুলোর মধ্যে দিয়েই যাব। সো সূত্র আহামরি মুখস্থ করার কোনো দরকার নাই। এই সূত্র মুখস্থের দরকার আছে? দরকার নাই। দেখো সবার লেখা হয়েছে কিনা জানাও। বড় তরলের ফোঁটাকে ছোট তরলের ফোঁটায় যখন পরিণত করলাম তখন সারফেস এরিয়া বেড়ে গেল। সো যখন সারফেস এরিয়া বাড়ছে তখন কিন্তু আমাদের কাজও করতে হবে বেশি। ফাইন, বুঝছি সবাই? ঠিক আছে। ওকে, গুড। তাহলে গোলকের জন্য এই সূত্রটা এইভাবে করে খাটলো, ভালো কথা। এখন দেখো আমরা চলো
এই প্রবলেমটা সলভ করে ফেলি। দেখো তো এখানে প্রশ্নটা কি বলছে একটু লক্ষ্য করো। 10⁻⁻6 মিটার ব্যাস বিশিষ্ট 2500টা পানির ক্ষুদ্র ফোঁটা মিলে একটা বড় ফোঁটা তৈরি করলো, এতে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় করো। এখন ভাইয়া ছোট ফোঁটাগুলা থেকে বড় ফোঁটায় পরিণত করলে শক্তি কেন নির্গত হবে? খুবই সহজ। মনে করো এখানে আমাদের ছোট ছোট পানির ফোঁটা আছে, এই যে এইখানে মনে করো আমাদের কাছে ছোট ছোট পানির ফোঁটা আছে। এই পানির ফোঁটাগুলাকে একসাথে নিয়ে আমি একটা বড় পানির ফোঁটা পরিণত করলাম। এইখানের সারফেস এরিয়া বেশি, এগুলার সারফেস মোট সারফেস এরিয়া বেশি, এখানের সারফেস এরিয়া কম। তাইলে বলো তো যেখানে সারফেস এরিয়া বেশি সেখানকার এনার্জি বেশি, কারণ যেখানে সারফেস এরিয়া বেশি সেখানে বেশি বেশি অণু আছে, তাইলে সেখানকার বিভব শক্তিটাও বেশি, সেখানকার এনার্জি বেশি। আর যেখানে সারফেস এরিয়া কম সেইখানে কিন্তু আমাদের এনার্জিও হবে কম, সেখানে এনার্জি হবে কম। তাহলে এবার চিন্তা করো তো, আগে ছিল বেশি এনার্জি, এখন এর মধ্যে এনার্জি কম হয়ে গেছে। তাহলে যখন এখান থেকে এখানে পরিণত হবে বাকি যেই এনার্জিটা, সেই এনার্জিটা কি হবে? বাকি এনার্জিটা কি নির্গত হয়ে যাবে না? কারণ এই অবস্থাতে সারফেস এরিয়া বেশি, ভাইয়া যেখানে সারফেস এরিয়া বেশি সেখানকার এনার্জি বেশি, তাহলে এই জায়গার এনার্জি বেশি, এইখানে সারফেস এরিয়া কম, বড় গোলকের এনার্জি কম। তাহলে চিন্তা করো তো, যেখানে এখানে এনার্জি বেশি এখানে এনার্জি কম, যখন বেশি এনার্জি থেকে কম এনার্জিতে চলে গেছে তখন বাকি এনার্জিটা কি হবে? বাকি এনার্জিটা পরিবেশে নির্গত হয়ে যাবে, বাকি এনার্জিটা পরিবেশে নির্গত হয়ে যাবে। তাহলে এই যে পরিবেশে নির্গত হয়ে গেল, এই নির্গত শক্তির পরিমাণ কত এইটাই আমাদেরকে বের করতে বলছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা 2 নাম্বার ম্যাথ দাও, তাহলে 2 নাম্বার ম্যাথ দাও। তাহলে খেয়াল করো, আমরা এখানে নির্গত শক্তির পরিমাণ আর গৃহীত শক্তির পরিমাণ যাই সূত্র লিখি না কেন, শক্তি W সমান সমান কিন্তু S ইন্টু ডেল্টা A। অর্থাৎ আমরা দেখব প্রসেসের মধ্যে A এর চেঞ্জ কতটুকু এবং S এর মান তো বসাই দিব, সেই অনুযায়ী W এর মানটা পাবো। এখন খেয়াল করো, S এর মান পানি যেহেতু, তাহলে 72 ইন্টু 10⁻³ হবে, ভালো কথা। এবং ডেল্টা A যেটা, সেই ডেল্টা A এর মান কত হবে এইটা এখন আমরা বের করব। দেখো ডেল্টা A এর মানটা আমরা বের করব। সো এইখানে বলো তো টোটাল এনার্জি কত? এখানে টোটাল 2500টা ক্ষুদ্র অণু ছিল যাদের ব্যাস ছিল 10⁻⁻6। তাইলে আমরা যদি এটা টোটাল আয়তন বের করি, দেখো টোটাল আয়তন হচ্ছে n ইন্টু 4πr², তাই না? n এর মান হচ্ছে 2500 ইন্টু 4πr মানে কত বলো তো? এটা তো ব্যাস দেওয়া ছিল, তাহলে ব্যাসার্ধ কত? 10⁻⁻6 ডিভাইডেড বাই 2, 4πr²। তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু যখন ওই স্মল গোলকগুলো আছে তখনকার যেই টোটাল, সরি এটা তো আয়তন না, সরি, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা হলো এরিয়া 1, এটা হলো মনে করো সেই এরিয়া 1। তাহলে দেখি তো এটার মান কত আসে? 2500 ইন্টু, আচ্ছা 10⁻⁻6 ডিভাইডেড বাই 2, এটা স্কোয়ার ইন্টু 4π ইন্টু 2500। সো এইটার মান আসছে আমাদের 7.85 ইন্টু 10⁻⁹ এত মিটার স্কোয়ার। ঠিক আছে, n 4π ক্যাপিটাল R²। এখন যখন বড় গোলক হয়ে গেল তখনকার ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল R, তাহলে A2 যেটা, এটা সমান কি হবে? একটাই 4π ক্যাপিটাল R²। আচ্ছা বলো তো এই ক্যাপিটাল R সমান আমরা কি লিখছিলাম একটু আগে? এই যে এইরকম লিখলাম না বলো তো? ক্যাপিটাল R সমান সমান n⁻⁴ ইন্টু স্মল r। তাহলে এখান থেকে খেয়াল করো, যদি এটা ভুলেও যাও তাহলেও ভাইয়া ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুমি প্রমাণ দেখে আসছো কিন্তু যে আয়তন সমান সমান থেকে কিন্তু আমরা, আচ্ছা এই বেটা 2 দিয়ে ভাগ হলো কেন? ব্যাস দেওয়া আছে না, তো 4πr মানে তো ব্যাসার্ধ, তাই 2 দিয়ে ভাগ দিছি।
দেখো, সো আমাদের যখন এই সূত্র যদি ভুলেও যাও ভাইয়া এটা প্যাচ লেগে যাচ্ছে বা উল্টায় যাচ্ছে, তাহলে তুমি মূল নিয়ম যেটা সেখান থেকে আসবা। যে মূল নিয়ম কি ছিল? আয়তন সেম, 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু n ইন্টু 4/3 পাই ইন্টু স্মল আর কিউব। এখান থেকে দেখো 4/3 পাই কাটাকাটি হয়ে গেল, তাহলে আর কিউব সমান সমান হচ্ছে n ইন্টু স্মল আর কিউব। তাহলে এখান থেকেই তো আসলো আর সমান সমান n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, এখান থেকে আসলো। সো ভুলে গেলেও কোনো ভয়ের কিছু নাই, এটা কিন্তু ঠাস করে লিখে দিতে পারবা। আচ্ছা গেল, তাহলে আসো 4 পাই ইন্টু n এর মান হচ্ছে 2500 টু দি পাওয়ার 1/3 ইন্টু আর হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার। সো চলো তো ভ্যালুটা বসাই দেখি কত আসলো। এরিয়াটা 2500 কিউব রুট 2500 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 2, পুরাটার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু 4 পাই। এইটা আসে 5.79 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার স্কোয়ার। দেখো এটা হলো 7.85 10 টু দি পাওয়ার -9, আর এটা 5.79 10 টু দি পাওয়ার -10। কোন এরিয়াটা বড় বলো তো? এই A1টা বড় না? হ্যাঁ, A1টা বড়। এখন ভাইয়া খেয়াল করবা, যখন আমরা এখানে ডেল্টা এ বের করছি তখন একটা কাজ করবা, অলওয়েজ ফাইনাল এরিয়াটা থেকে ইনিশিয়াল এরিয়াটা বাদ দিবা। ফাইনাল এরিয়া থেকে ইনিশিয়াল এরিয়াটা বাদ দিবা। তাইলে তোমার ওই নির্গত শক্তি নাকি গৃহীত শক্তি এইটা চিন্তা করতে কোনো আলাদা কষ্ট হবে না। তুমি দেখো, যখন বড়গুলোকে পরিণত করছো তখন এই ফাইনাল এরিয়া কিন্তু কম, ছোটগুলো যখন ছিল তখন ফাইনাল এরিয়া কিন্তু বেশি। তাহলে কম থেকে বেশি বাদ দিলে এটার রেজাল্ট এমনিতেই মাইনাস আসবে। আর ডাব্লিউ মাইনাস মানে হচ্ছে মাইনাস শক্তি, মানে যেই শক্তিটা মাইনাস হয়ে গেছে, নির্গত হয়ে গেছে। বুঝতে পারছো? তাইলে দেখো এখান থেকে আমরা ডাব্লিউ সমান সমান 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু এই ফাইনাল কত? ফাইনাল হচ্ছে 5.79 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মাইনাস এরিয়া ইনিশিয়াল কত? 7.85 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তাহলে এই দুইটা তুমি ক্যালকুলেট করে দেখবা কত আসে। -7.85 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটার মান আসছে -5.24 ইন্টু 10 টু দি পাওয়ার -10 জুল। তাইলে আমরা দেখলাম, দেখো নির্গত শক্তি, সুতরাং নির্গত শক্তি সমান সমান, যদি নির্গত যেহেতু লিখেই ফেলছো তাহলে তখন মাইনাস দিবা না, মাইনাস তো আসছিল নির্গতের জন্যই। সো 5.24 ইন্টু 10 টু দি পাওয়ার -10 জুল। যদি আমি যোগ বিয়োগ ভুল না করে থাকি তাহলে এটাই উত্তর। ঠিক আছে ভাইয়া, বড়টা দিয়ে কেন বিয়োগ করলাম? তুমি চাইলে করতে পারো ভাইয়া, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে গৃহীত শক্তি নাকি নির্গত শক্তি, এটা নিয়ে যদি বেশি চিন্তা ভাবনা না করতে হয়, সেই জন্য বললাম সবসময় কি করবা, ফাইনাল যেই এরিয়াটা সেখান থেকে ইনিশিয়াল এরিয়াটাকে বাদ দিবা, শেষের এরিয়াটা থেকে আদি এরিয়াটা বাদ দিবা। যদি এরকম হয় বিয়োগফলটা নেগেটিভ আসছে, তার মানে বুঝবা শক্তি নির্গত হয়ে গেছে। যদি পজিটিভ আসে তার মানে গৃহীত শক্তি হয়েছে। বুঝছো? অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, প্রশ্নের মধ্যে যেহেতু বলেই দিছে নির্গত শক্তি, তুমি বড়টা থেকে ছোটটা বাদ দিতে পারো। এটা মূলত পার্থক্য, এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কোনো কিছু নাই। A2টা আর একটু বুঝাই দেন। A2, এই বেটা দেখো ভাইয়া, যখন এটা বড় গোলকে পরিণত হলো, বড় গোলকের ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর, তাহলে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। দেখো তো আমরা আগে প্রমাণ করে আসছিলাম না যে এই যে ক্যাপিটাল আর সমান সমান হচ্ছে n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এন এর পরিচয় কি? যে কয়টা ছোট ছোট অণুতে পরিণত করা হয়েছিল। তাহলে ক্যাপিটাল আর সমান n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। তাহলে খেয়াল করো, এখানে আমাদের ক্যাপিটাল আর এর জায়গায় আমরা n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর লিখলাম। এন এর পরিচয় কি? কতগুলা পানির ফোঁটাকে নিয়ে বড় ফোঁটাটা পরিণত করা হয়েছে? 2500টা। তাহলে এখানে হয়ে গেল 2500 টু দি পাওয়ার 1/3 ইন্টু আর এর মান কোনটা? এটা তো সেই স্মল আর। স্মল আর কার? এই ছোট ছোট অণুগুলার যে স্মল আর ছিল সেইটা, এই যে এত ব্যাস ছিল। তাহলে ব্যাসার্ধে নিয়ে গেলাম এটাকে 2 দিয়ে ভাগ করে, এরপরে ক্যালকুলেট করে দেখলাম এরিয়া 2 এর মান কত। গৃহীত কখন বলতে পারে? যদি এটা হয় যে বড় গোলকটা অনেকগুলো ছোট ছোট গোলকে পরিণত হয়েছে, তখন এটা গৃহীত শক্তি জিজ্ঞেস করবে। বুঝছো?
ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো নির্গত শক্তি কেন আসলো, এটা কি বুঝতে পারছো কেন নির্গত শক্তি বলা হলো? শক্তি এখানে বের হয়ে যাওয়ার কারণটা কি, নির্গত শক্তি কেন বলা হলো, এটা কি বুঝতে পারছো, মাথায় কি ঢুকছে? বলো, শুরুতেই এটা বললাম, নির্গত শক্তি কেন বললাম, বলো নির্গত শক্তি কেন বললাম, বলো। ডান, বুঝছি। দেখো নির্গত শক্তি কেন বললাম, কারণ ভাইয়া এখানকার সারফেস এরিয়া বেশি, এখানকার এনার্জি বেশি, লেখাই তো আছে। এখানকার সারফেস এরিয়া কম, তাহলে যার সারফেস এরিয়া কম তার মধ্যে এনার্জি আছে কম। তাহলে ভাইয়া বেশি এনার্জির জায়গা থেকে যখন কম এনার্জিতে তুমি চলে গেলা, তখন বাকি এনার্জি কি করবে? ধরো এখানে ছিল 100 জুল, এখানে হয়ে গেল 80 জুল, বাকি 20 জুল কোথায় যাবে? এটা তো ধ্বংস হয় না, এটা তো ধ্বংস হয় না। তাহলে বাকি 20 জুল কোথায় যাবে? পরিবেশে নির্গত হয়ে যাবে, পরিবেশে নির্গত হয়ে যাবে। বুঝছো এবার? ওমর মাহমুদ বলো, ক্লাসে আরো মনোযোগ দিতে হবে, ঠিক আছে? ভেরি গুড, পরিবেশে নির্গত হয়েছে। এখন ভাইয়া একটা ব্যাপার একটু কান খুলে শুনে রাখো, যখন এক্সট্রা এনার্জিটা পরিবেশে বের হয়ে গেল, এই বড় গোলকটা কি করলো, সেই নির্গত শক্তিটা নিজে তাপ শক্তি হিসেবে গ্রহণ করলো। যদি কেসটা এরকম হয়, আবার বলতেছি একটু খেয়াল করো, এই যে এটা ছিল মনে করো 100 জুল, সাপোজ আমি একটা র্যান্ডম ভ্যালু নিলাম, এটা মনে করো 100 জুল, আর এখানে যে সারফেস এরিয়া আছে তার জন্য যে এনার্জিটা সেটা হচ্ছে গিয়ে 80 জুল, সেটা হচ্ছে গিয়ে 80 জুল সাপোজ। তাহলে এখানকার এনার্জি হচ্ছে 100 জুল, এখানকার এনার্জি আছে 80 জুল, তাহলে এটা যখন এটাই কনভার্ট হবে 20 জুল পরিবেশে নির্গত হয়ে যাবে। এখন মনে করো এই 20 জুল যেটা পরিবেশে ছড়ায় যেতে গেছিল, সেটা পরিবেশে ছড়ায় না গিয়ে দেখা গেল এইটা তাপ শক্তি হিসেবে এই গোলকটা সেই শক্তিটাকে শোষণ করলো। তাপ শক্তি হিসেবে যখন শোষণ করবে, তখন বলো তো এইটার তাপমাত্রা কি আর আগের মতন থাকবে নাকি বৃদ্ধি পেয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে, কারণ ও নির্গত শক্তিটাকে পরিবেশের মধ্যে উন্মুক্ত করে না দিয়ে ও কি করলো, নিজে তাপ শক্তি হিসেবে এটাকে গ্রহণ করলো। এখানে যে এনার্জিটা ছিল এটা তো পটেনশিয়াল এনার্জি ছিল, সারফেসের বিভব শক্তি ছিল, এটাও তো বিভব শক্তি, এখন 80 জুল। তাহলে 100 জুল থেকে 80 জুল, বাকি যে 20 জুল শক্তি উন্মুক্ত হয়ে গেল বা নির্গত হয়ে গেল, সেই নির্গত শক্তিটা যদি সে তাপশক্তি হিসেবে গ্রহণ করে, তাহলে তার তাপমাত্রা বেড়ে যাবে না? বেড়ে শোষণ কেন করবে না? ধরো শোষণ করলো, তাইলে কি হবে ওটার কথা বলছি। প্রশ্নে অনেক সময় উল্লেখ করে দেয় যে নির্গত তাপশক্তি বা নির্গত শক্তিটা যদি গোলকটা তাপশক্তি হিসেবে গ্রহণ করে, তাহলে তার তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে। সো যদি এই বাকি যে 20 জুল এটা পরিবেশে বের হয়ে গেছিল, ওই 20 জুলটা যদি সে তখন তাপশক্তি হিসেবে নিজের মধ্যে গ্রহণ করে বা শোষণ করে, তাহলে তার তাপমাত্রা বেড়ে যাবে না? বেড়ে যাবে না? সো তাইলে মাথায় রেখো, বড় গোলক যখন হবে তখন যদি সে নির্গত শক্তিটা গ্রহণ করে, তাহলে কিন্তু তার তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে। বুঝছো? সো এটা মাথায় রাখতে পারো এইভাবে যে বড় গোলকের টিও বড়, বড় গোলক হয়ে গেলে তার টিও বড় হয়ে যাবে। তুমি এটাকে রিভার্স চিন্তা করো, এইবার এটাকে উল্টা চিন্তা করো। মনে করো একটা বড় গোলক ছিল, সেই বড় গোলক থেকে তুমি কি করলা, এটাকে ছোট ছোট গোলকে পরিণত করলা। আচ্ছা, তাহলে বলো তো এই বড় গোলকের যেহেতু এনার্জি কম, কোন এনার্জি কম? পটেনশিয়াল এনার্জি কম, এর এই পটেনশিয়াল এনার্জি কম, আর ছোট ছোট গোলকে কনভার্ট করলে এর কিন্তু ভাইয়া এনার্জি কি হয়ে যাবে? এর এনার্জি হয়ে যাবে বেশি। এর এনার্জি কম, এর এনার্জি বেশি। তাহলে বলো তো ওর এই এনার্জিটা যদি সে কার কাছ থেকে গ্রহণ করবে? খেয়াল করো, এটা মনে করো ছিল 80 জুল, এইখানে ওর শক্তি লাগে 100 জুল, ছোট ছোট গুলোকে পরিণত হতে সারফেস এনার্জি লাগে হচ্ছে টোটাল 100 জুল। তাইলে বাকি যে এক্সট্রা 20 জুল শক্তি, বাকি যে 20 জুল শক্তি, এইটা সে মনে করো এই তরল থেকেই গ্রহণ করলো। কি বললাম? এই 20 জুল শক্তি যেটা এক্সট্রা তার লাগলো এই ছোটগুলোকে পরিণত হতে, এই 20 জুল যে শক্তিটা যেটা তার এক্সট্রা দরকার এই বড় গোলকটাকে ছোট গোলকে পরিণত করতে, সেই 20 জুল পরিমাণ শক্তি মনে করো সে তরল থেকেই গ্রহণ করলো। আগে তরলে এটা তাপ শক্তি হিসেবে ছিল,
এখন সেটা পৃষ্ঠ শক্তির মধ্যে চলে যাবে। তাইলে বলো তো তরলের তাপ শক্তি কি কমে যাবে না? তাপ শক্তি কমে গেলে কিন্তু, তাপ শক্তি বলতে এখানে অন্তস্থ শক্তি এটাকে বলা হচ্ছে, যদি তাপ শক্তি কমে যায় তাহলে কিন্তু তাপমাত্রাটাও কমে যাবে। তাহলে খেয়াল করো, আমি এটা ভাষায় লিখে দিচ্ছি। যখন বড় গোলক থেকে যখন ছোট গোলকে পরিণত হবে তখন সারফেস এনার্জি লাগবে। সারফেস এনার্জি বা উল্টা হচ্ছে এনার্জি প্রয়োজন। তখন হচ্ছে এনার্জি প্রয়োজন, বা সারফেস এনার্জি প্রয়োজন লিখলেই হতো আসলে, এনার্জি প্রয়োজন। ঠিক আছে, বড় থেকে যখন ছোট গোলকে পরিণত হবে তখন এনার্জি প্রয়োজন। এই এনার্জিটা যদি তরল থেকেই এনার্জিটা গ্রহণ করলে, তরল থেকেই বা তরলের ভিতর থেকে এনার্জি মনে করো গ্রহণ করলো, তরলের ভিতর থেকে এই এনার্জিটা গ্রহণ করলো, তাহলে ভিতর থেকে গ্রহণ করলে তরলের অন্তস্থ শক্তি, মানে তাপ শক্তির ভিন্ন রূপ, যেটা তোমরা তাপগতিবিদ্যায় পড়ছো, তরলের যে অন্তস্থ শক্তি এটা কিন্তু কমে যাবে। আর অন্তস্থ শক্তি কমে গেলে তরলের তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে, তাপমাত্রা কমবে, তাপমাত্রা কমবে। তার মানে দেখো, বড় গোলক থেকে যখন ছোট গোলক হবে তাপমাত্রা কিন্তু কমে যাবে। সহজে মনে রাখার জন্য কি চিন্তা করবা, বড় গোলকের তাপমাত্রাও বড়, ছোট গোলকের তাপমাত্রা ছোট। বড় গোলকের তাপমাত্রা বড়, ছোট গোলকের তাপমাত্রা ছোট। বুঝছো? ঠিক আছে। দেখো, তোমরা তাপগতিবিদ্যার মধ্যেও পড়ছো, অন্তস্থ শক্তি বলতে আমরা কি বুঝতাম? অন্তস্থ শক্তি হচ্ছে ভেতরের যে সমস্ত অণুপরমাণুগুলো আছে তাদের যে গতিশক্তি বা তাদের যে বিভব শক্তি, সেই সবগুলা মোট যান্ত্রিক শক্তিটাকে কিন্তু আমরা বলতাম অন্তস্থ শক্তিটা, তাই না? এখন যখন এই বেচারার শক্তি দরকার, সে কি করলো, নিজের অন্তস্থ শক্তিটাকে কমায়ে সারফেসে নিয়ে চলে আসলো। কি বললাম, যখন এর শক্তি দরকার, ও শক্তি নেওয়ার জন্য তো পাগল হয়ে গেছে, কারণ বড় থেকে ছোট হওয়ার জন্য শক্তি দরকার, নাহলে সারফেস এনার্জি, মানে না হলে সারফেস এরিয়া বাড়াতে পারবে না। সারফেস এরিয়া বাড়ানোর জন্য সারফেস এনার্জি দরকার, এটা তাকে নিতেই হবে। তাহলে এইটা সে পরিবেশ থেকে মনে করো গ্রহণ করলো না। পরিবেশ থেকে গ্রহণ না করে সে নিজের যে অন্তস্থ শক্তিটা আছে সে অন্তস্থ শক্তিটা থেকে গ্রহণ করলো। তাহলে অন্তস্থ শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। অন্তস্থ শক্তি কমে যাওয়া মানে তাপমাত্রাও কি হয়ে যাওয়া, কমে যাওয়া। বুঝছো? বড় গোলকের তাপমাত্রা কমবে না, ছোট গোলকের তাপমাত্রাই কিন্তু কমে যাবে, কারণ এটা তো এক্সিস্ট করে না, এখান থেকেই তো এটা কনভার্ট হয়েছে। সো যখন বড় গোলক থেকে ছোট গোলকে পরিণত হবে তখন কিন্তু তাপমাত্রা হ্রাস পাবে। ওই F/2 এনার্জি এখানে ওটা লাগবে না। ফারহানা জামান, তুমি একটু আগে বলছো ভাইয়া ঘুম আসতেছে, এখন বলছো ভাই আবার বুঝাই দেন, এক আসার মারবো। রেকর্ড আরেকবার দেখো, একবার বলে ঘুম আসতেছে। তোমাদের বলছি না যে মেরুদণ্ড সোজা করে বসে ক্লাস করবা? কিসের ঘুম আবার? যদিও দুপুর টাইম, ঘুম আসাই স্বাভাবিক, কিন্তু ঘুম আসলে দুপুরের জন্য আসতেছে না, ঘুম আসতেছে পড়াশোনার জন্য। পড়তে বসলেই ঘুম আসে। তো মেরুদণ্ড সোজা করে বসবা, সোজা করে বসবা, ঠিক আছে? তাইলে দেখো, যখন ছোট গোলক থেকে বড় গোলকে পরিণত হবে, মনে রাখবো বড় গোলকের টি বড়, ছোট গোলকের টি ছোট। এইবার তুমি এক্সপ্লেনেশন দিবা। বেশ, বুঝলাম। এইবার আসো তো, আমরা দিনাজপুর বোর্ড 2017 সালে আসা সিকিউটা একটু সলভ করে ফেলি। এটা আমাদের 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেম, দেখো কি বলছে। একই আকারের 10টা পানির ফোঁটা একত্রিত হয়ে একটা বড় পানির ফোঁটায় পরিণত হলো। একই আকারের 10টা পানির ফোঁটা একত্রিত হয়ে একটা বড় ফোঁটায় পরিণত হলো। প্রতিটা ফোঁটার ব্যাস হচ্ছে 5 × 10⁻⁷ -7। দেখো, লেখা হয়েছে প্রশ্ন, একটু ঝটপট তুলে ফেলো, একটু ঝটপট তুলে ফেলো। এবং এটাও বলছি কিন্তু যে অনলাইনে ক্লাস করার সময় যেই ডিভাইসে ক্লাস করতেছে এটাকে আই লেভেলে রাখবা বা আই লেভেলের একটু উপরে রাখবা।
আই লেভেলে রাখবা অথবা আই লেভেলের একটু উপরে রাখবা। মিয়া তোমরা নিয়ম কানুন মানবা না, না মাইনা ক্লাস করবা, আবার বলবা যে ভাইয়া ঝিমুনি আসে, ঘুম আসে, ভাইয়া পড়াশোনা করতে ইচ্ছা করে না। নিয়ম কানুন আছে তো, পড়াশোনা করার তো নিয়ম কানুন আছে। যে ভাইয়া পড়তে বসলে মন বসে না, পড়তে বসলে একটা পড়া নিয়ে অনেকক্ষণ কাটাই দেই, শেষ করতে পারি না পড়া। এগুলো সবগুলোর সলিউশন আছে, নিয়ম কানুন আছে। নিয়ম কানুন মানবা না কিছু না, তো সাফার করবাই, করো সাফার, করো সাফার। এই যে নিশাত তাসনিম, আমি তো শুয়ে আছি, থাক শুয়ে থাক, শুয়ে থেকেই দেখবি যে রেজাল্টও শুয়ে গেছে, রেজাল্টও শুয়ে গেছে। কষ্ট করতে হবে, শর্টকাট কোনো ওয়ে নাই, কোনো শর্টকাট নাই। শর্টকাটে চিন্তা করলেই ধরা খাবা, এর একদম লিখিত। শেষ প্রশ্ন, লেখা শেষ। ওকে, দেখো সো আমাদের দেখো বলছে উদ্দীপকের বড় ফোঁটার ব্যাস নির্ণয় করো। একই আকারের 10টা পানির ফোঁটা একত্রিত হয়ে বড় ফোঁটায় পরিণত হলো। প্রতিটা ফোঁটার ব্যাস মানে কি, 10টা পানির ফোঁটার প্রত্যেকটার ব্যাস হচ্ছে এত। সো তার মানে দেখো ওই ছোট ফোঁটাগুলোর যে স্মল আর, সেটার মান বলে দিছে। স্মল আর মানে হচ্ছে যেহেতু অর্ধেক হবে, তাহলে ব্যাস বলে দিছে 5 × 10⁻⁷, এটার অর্ধেক, অর্থাৎ আর সমান সমান হচ্ছে 2.5 × 10⁻⁷ মিটার। ওকে, এখন ক্যাপিটাল আর বের করতে হবে। যেহেতু গ নাম্বার প্রশ্ন, সরাসরি সূত্র একবারে লিখো না, তুমি লিখবা যে আয়তন সমান, যেহেতু আয়তন সমান বলে বড় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r³ আর ছোট গোলকগুলার সবগুলার আয়তন একত্রিত হয়ে সমান হবে। তো এখান থেকে 4/3 কাটাকাটি হয়ে r³ সমান সমান n ইন্টু স্মল r³। তাহলে বড় ফোঁটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে n⁻⁴ ইন্টু স্মল আর, 10⁻⁴ ইন্টু স্মল আর মানে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻⁷। তাহলে ক্যাপিটাল আর কত হবে? 2.5 ইন্টু 10⁻⁻⁷ ইন্টু 10⁻⁴। এটা আসতেছে 5.39 ইন্টু 10⁻⁷ এত মিটার। আর এর মান আসতেছে এত মিটার। ঠিক আছে, গ নাম্বার প্রশ্ন ডান, গ নাম্বার প্রশ্ন ডান, ইজি। কে 19 আসলো কার? ইমরানুল হক। আচ্ছা, এখন বলছে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা। ও আচ্ছা, হাতে ক্যানোলা করা, বসে থাকবো কেমনি? ও অসুস্থ হইলে সেটা আলাদা কথা বাবা, তাহলে রেস্ট নাও, রেস্ট নাও। অসুস্থ হইলে তো আলাদা কথা, তাও তো ক্লাস করতেছো, এটাই তো বিশাল ব্যাপার। ওকে, খ নাম্বার দেখো, উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা, পরিবর্তন হবে কিনা। তো আমাদের দেখো ছোট যেই পানির ফোঁটাগুলা সেগুলো একত্রিত হয়ে বড় পানির ফোঁটায় পরিণত হলো, তাহলে ঠাস করে মাথায় চলে আসবে না বলতো যে বড় যেহেতু বড়তে পরিণত হয়েছে তাহলে তাপমাত্রা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো আমাদের ছোট ছোট পানির ফোঁটা 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা ফোঁটা মিলে একটা বড় পানির ফোঁটায় পরিণত হলো। তাহলে আমি বলছিলাম বড় পানির ফোঁটা টি হয় বড়, বড় পানির ফোঁটা টি হয় বড়। আচ্ছা, তাহলে আসো আমরা আগে দেখি যে এখানে এনার্জি কতটুকু নির্গত হবে। এনার্জি কতটুকু নির্গত হবে? এনার্জি নির্গত হচ্ছে S ইন্টু ডেল্টা এর সমান। পানি যেহেতু, পানির ক্ষেত্রে আমাদের মুখস্থ মান আছে যে পৃষ্ঠটান বা পৃষ্ঠ শক্তির মান তো একই, সেটা হচ্ছে 72 ইন্টু 10⁻⁻3। এটা কিন্তু মুখস্থ রাখবা, পানির পৃষ্ঠটানের ভ্যালুটা মুখস্থ রাখা লাগবে। কারণ কি, এটা প্রশ্নে দেওয়া থাকবে না, এটা একটা সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু ফালাই দিবে। দেখো প্রশ্নের মধ্যে আমাদের দেয় নাই কিন্তু এখানে। আর এরিয়ার চেঞ্জটা কত হবে দেখো, এরিয়ার চেঞ্জটা আমরা বলছিলাম যে শেষ থেকে আদি নিতে পারো। তাহলে 4 পাই যদি কমন নাও, 4 পাই বড় আর স্কোয়ার মাইনাস n ইন্টু ছোট আর স্কোয়ার। তো ভালো কথা, তাহলে 72 ইন্টু 10⁻⁻³ ইন্টু 4 পাই, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 5.39 ইন্টু 10⁻⁷, এটার উপর স্কোয়ার, মাইনাস n এর মান 10, আর এর মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁷, এটার উপরে স্কোয়ার। এই তো গেল। আরে
ঠিক আছে, ওকে গেল। তাহলে আমরা এখান থেকে ভাইয়া ডাব্লিউ সমান সমান কত বের করতে পারবো? সো দেখো 5.39 ইন্টু 10⁻⁻7 এটার উপরে স্কোয়ার মাইনাস 10 ইন্টু 10⁻⁻7 এর উপরে স্কোয়ার ইন্টু 4π ইন্টু 72 ইন্টু 10⁻³ এইটা আসতেছে মাইনাস 3.03 ইন্টু 10⁻⁻13 জুল। 2.5 ইন্টু 10⁻⁻7 স্কোয়ার ইন্টু 10, 5.39 ইন্টু 10⁻⁻7। আচ্ছা, (2.5 into 10⁻⁻7 স্কোয়ার ইন্টু 10 আর ওকে 4π ইন্টু 72 ইন্টু 10⁻³ হ্যাঁ 3.03 মাইনাস 10⁻⁻13 তো -13 তো ভাই আপনি তো ব্যাসার্ধ বার করছেন, ওখানে তো ব্যাস বের, ওহো সরি সরি সরি, এই যে এটা তাহলে আর কে ইয়া করে ফেলবা, ডি সমান সমান কত হবে 2r করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা দেখো, তো ডাব্লিউ সমান সমান তো -3.03 ইন্টু 10⁻⁻13। মাইনাস মানে কি বোঝাচ্ছে? মাইনাস মানে বোঝাচ্ছে এটা নির্গত শক্তি, মানে সারফেস এনার্জি এখন কম লাগবে। কতটুকু কম লাগবে? এইটুকু এনার্জি কম লাগবে। সো যতটুকু এনার্জি কম লাগবে এইটা যদি ওই তরলটা নিজের মধ্যে গ্রহণ করে নেয়, নিজের মধ্যে, এই যে দেখো এতটুকু এনার্জি কিন্তু কম লাগবে। সো যতটুকু এনার্জি কম লাগবে এটা যদি ওই ইয়াটা গ্রহণ করে নেয়, তরলটা যদি গ্রহণ করে নেয়, কিউ আকারে যদি এটা গ্রহণ করে নেয়, ডেল্টা কিউ আকারে যদি গ্রহণ করে নেয়, আমরা জানি ডেল্টা কিউ সমান লেখা যায় ms ডেল্টা থিটা সমান সমান, এখানে জাস্ট মডুলাস মানটা লিখবা, কারণ মাইনাস মানে তো নির্গত শক্তির ভ্যালুটা, মানে নির্গত জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত? 3.03 ইন্টু 10⁻⁻13, ঠিক আছে, 10⁻⁻13। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? এই ডেল্টা থিটা সমান সমান হবে 3.03 ইন্টু 10⁻⁻13 ডিভাইডেড বাই ms। আচ্ছা এস মানে কত? এস মানে তো 4200 জুল পার কেজি পার কেলভিন, পানির আপেক্ষিক তাপ, এটা মনে আছে তো, পানির আপেক্ষিক তাপ। সাবধান, এই এস কিন্তু আবার ওই পৃষ্ঠ শক্তির এস বসাই দিও না। ms ডেল্টা থিটার এস হচ্ছে ওই যে 4200 জুল পার কেজি পার কেলভিন ইন্টু এম কোনটা? এম হচ্ছে এই যে ফোটার যে মানে ইয়াটা, সম্পূর্ণ ফোটার যে ভরটা সেটা। তাহলে এই পুরাটার ভর কত হবে? ভর সমান সমান হবে এম সমান সমান হবে রো ইন্টু ভি না? আচ্ছা ভি মানে কত? 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাবো রো ইন্টু 4/3 ইন্টু পাই, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 5.39 ইন্টু 10⁻⁻7 স্কোয়ার, সরি 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে ভাইয়া ক্যালকুলেট করে দেখবা থিটার মান কতটুকু আসে। এখান থেকে ক্যালকুলেট করে দেখবা থিটার মান কত আসে, ঠিক আছে। এই ভাইয়া ব্যাসার্ধ নিয়ে কেন তোমরা দুশ্চিন্তা করো বুঝি না। আমাদের যদি ব্যাস দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আয়তনের সূত্র বের করতে পারবা না? ব্যাসটারে ব্যাসার্ধ করে নাও, 4/3 পাই আর কিউব করো, এগুলো তো সহজ জিনিস, পারবা তো। ভাইয়া এই সূত্র পাইলেন কই? হাই হাই, এই ওই যে কিউ সমান সমান ms ডেল্টা থিটা। বলো তো, কোনো একটা বস্তুর মধ্যে তুমি যখন কিউ পরিমাণ শক্তি দাও, কোনো একটা বস্তুর মধ্যে তুমি যখন কিউ পরিমাণ শক্তি দাও, ডেল্টা কিউ পরিমাণ শক্তি দাও ভাইয়া, এর ভর যদি হয় এম, তাহলে এর কতটুকু তাপ শক্তি বাড়বে? এই ডেল্টা কিউ সমান আমরা কি লিখতে পারি? ms ডেল্টা থিটা লিখতে পারি। এই সূত্র কি তোমরা আজকে প্রথমবার দেখতেছো? বলো তো, এই সূত্রটা কি প্রথমবারের জন্য দেখতেছো? ms ডেল্টা থিটা, হাই হাই, এটা তোমরা চ্যাপ্টার 6-এ পড়ছো, ক্লাস 9-10-এ তাপগতিবিদ্যায় পড়ছো। তাপগতিবিদ্যাও তো শেষ তোমাদের, ওখানেও তো পড়ানো হয়েছে। ইভেন আমি তো তোমাদের আদর্শ গ্যাসেও মনে হয় দেখাইছিলাম এই সূত্রটা। সো আমাদের ডেল্টা কিউ সমান ms ডেল্টা থিটা। এই এসটা কি? এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। দেখো পানির আপেক্ষিক তাপ হচ্ছে, পানির যে আপেক্ষিক তাপ, কি অবস্থা তোমাদের, এই জিনিস ভুলে গেলে চলবে? পানির আপেক্ষিক তাপ এস সমান সমান হচ্ছে
4200 জুল পার কেজি পার কেলভিন। ভাইয়া বলো তো এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো 1 কেজি পানি আছে এই পাত্রের মধ্যে, 1 কেজি পানি আছে, এর তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন পরিমাণ বাড়াতে চাও, তার মানে এখানে তোমাকে 4200 জুল পরিমাণ শক্তি দেওয়া লাগবে। তাহলে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপশক্তি দেওয়া লাগবে ওই এস পরিমাণ, এটাই তো সেই এস এর মানটা ছিল। তাহলে বলো তো এম কেজি ভরের পানির তাপমাত্রা এম কেলভিন বাড়াতে কতটুকু তাপশক্তি দেওয়া লাগবে? এই ডেল্টা থিটা কেলভিন বা ডেল্টা টি কেলভিন বাড়াতে কতটুকু পরিমাণ, এম কেজি ভরের তাপমাত্রা ডেল্টা থিটা কেলভিন বাড়াতে কতটুকু তাপশক্তি দেওয়া লাগবে? এম এস ডেল্টা থিটা। দেখ ভাই 1 কেজির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এস দেওয়া লাগবে, তাহলে এম কেজির জন্য কত দেওয়া লাগবে? এম ইন্টু ডেল্টা এস, এম ইন্টু এস। আর 1 কেলভিন বাড়াতে এস শক্তি দেওয়া লাগে, ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াতে কতটুকু তাপশক্তি দেওয়া লাগবে? এম এস ডেল্টা থিটা। সো এটাই তো আমাদের কিউ এর মানটা, যে তুমি যদি কোনো একটা বস্তুর মধ্যে কিউ পরিমাণ তাপশক্তি দাও, তাহলে এম ভরের বস্তুটার তাপমাত্রা ডেল্টা থিটা পরিমাণে বৃদ্ধি পাবে, যেখানে এস হচ্ছে ওই পদার্থটার আপেক্ষিক তাপ, ওই পদার্থটার আপেক্ষিক তাপ। না ইমরান, এটা তো 9-10 পড়া বাবা, 9-10 ক্লাস 6 চ্যাপ্টার 6 টপিক এটা। আচ্ছা যা হোক, তাহলে দেখো যে কোনো একটা তাপশক্তি, যে কোনো একটা শক্তি যখন তাপশক্তি হিসেবে কোনো সিস্টেমের মধ্যে প্রবেশ করবে, যে কোনো একটা শক্তি যখন তাপশক্তি আকারে কোনো একটা সিস্টেমের মধ্যে প্রবেশ করবে, তখন সেই তাপশক্তির মান কত? এম এস ডেল্টা থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তো এই নির্গত যে শক্তিটা ছিল, এইটা হচ্ছে তাপশক্তি হিসেবে ওই তরলের মধ্যে প্রবেশ করবে। তাহলে তরলের মধ্যে যদি তাপশক্তি হিসেবে প্রবেশ করে, তাহলে এই পরিমাণ শক্তিটা দেখো দেখো, এই পরিমাণ শক্তিটা যদি তরলের মধ্যে তাপশক্তি হিসেবে প্রবেশ করে, আমরা জানি তাপশক্তি সমান লিখতে পারবো এম এস ডেল্টা থিটা। তাহলে ডেল্টা থিটার মান কত হয় সেটাই আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করে ফেলবো। এই টপিকটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা এরপরে আমাদের স্পর্শ কোণ আছে, এটা কৈশিকতার সাথে যেহেতু সম্পর্কিত, এইটা আমরা হচ্ছে একবারে দেখে ফেলবো, আজকে নতুন টপিক শুরু করতেছি না। তোমরা আজকে যা যা পড়লাম এই জিনিসগুলা এখনই একবার কিন্তু রিভিশন দাও, এখনই একবার রিভিশন দাও। ঠিক আছে, মাইনাসটা কই? ওই যে বললাম এটা তো নির্গত শক্তি, মাইনাসটা দিয়ে শক্তি যে ওই সিস্টেম থেকে বের হয়ে গেছে সেইটাকে নির্দেশ করতেছিল মাইনাসটা, কিন্তু আমাদের ওই শক্তির পরিমাণটা কতটুকু ওইটা তো আর মাইনাস না, অ্যামাউন্ট কত, পরিমাণ কতটুকু, সেই পরিমাণটা কি মাইনাস না? সো ওই পরিমাণটা যদি তাপশক্তি হিসেবে ঢুকে যায়, তাইলে সেক্ষেত্রে ওই পরিমাণ সমান সমান এম এস ডেল্টা থিটা। ঠিক আছে, অ্যান্সার ওই যে দেখো 0.11 ডিগ্রি সেলসিয়াস এরকম নাকি আসছে। ঠিক আছে শোনো, এইটা ভাইয়া যা যা বুঝলা আজকে এখনই দয়া করে রিভিশন দাও, কিন্তু এগুলা আজকে এখনই রিভিশন দিও। আর হচ্ছে আমরা ইনশাল্লাহ তোমাদের অপূর্ব নাকি আর অপূর্ব দাদার আর একটা ক্লাস লাগবে, তো রোববারে তরঙ্গটা শেষ হয়ে গেলে আমি দেখি টানা মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার টানা হচ্ছে এই চ্যাপ্টারটা আগে শেষ করে ফেলবো। ও কিছুদিন রেস্ট নিবে, আমি আগে টানা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ফাইনাল এক্সামে চলতরিৎ আছে, পরমাণুর মডেল আছে, এগুলোর জন্য কি অন্য কিছুর বেসিক লাগবে? দেখো চলতরিৎটা শুরু করতে পারো, স্থির তড়িৎ পড়া থাকলে ভালো হয়, কিন্তু অসুবিধা নাই, চলতরিৎটা দিয়ে শুরু করো। যদি একটু টুকটাক বেসিক থাকে 9-10 তাইলে হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ স্লাইডটা এখনই দিয়ে দিই। ঠিক আছে শোনো, এটা পুরাটা এখনই দয়া করে রিভিশন দাও, আর নেক্সট ক্লাস আসার আগে এটা রিভিশন দিয়ে এসো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।